আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব কি আজকের ক্লাসে আমরা আলোচনা করব WBCS এর প্রিলিমিনারি এক্সামে যে 2016 সালে যে ইংলিশের কোয়েশ্চেনটা এসেছিল সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলছে দেখো। ফার্স্ট কোয়েশ্চেন বলছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, বলছে ওয়েদার, ইফ বা ওয়েদারের মানে আমরা জানি যে যদি, তো বলছে ওয়েদার ড্যাশ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেয়ার উইল বি আ গার্ডেন পার্টি, একটা গার্ডেন পার্টি হবে, যদি কি হওয়ার কথা বলেছে আমরা দেখব, অ্যাট গভর্নমেন্ট হাউসে টুমরো, আগামী কাল। ঠিক আছে, দেখো একটা চলতি কথা আছে, চলতি কথাটা এটা ওয়েদার না, এটা ওয়েদার, আমি ভুল বলেছি। তো একটা চলতি কথা আছে যে চলতি কথা সেটা কি, যে যদি কোনো আবহাওয়া বা ওয়েদারের কথা বলি এবং ওয়েদার ভালো থাকলে অন্য একটা কাজ হবে, সেই ক্ষেত্রে আমরা সেই বাক্যটাকে আমরা সবসময় অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে কি বলি, অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে আমরা ইউজ করি ইফ দ্য ওয়েদার WEATHER, ইফ দ্য ওয়েদার পারমিটস, PERMITS, পারমিটস। ঠিক আছে, এবার পারমিট মানেও অনুমতি দেওয়া। তোমাদের মনে হতে পারে পারমিটের জায়গায় তো আমরা অ্যালাও ইউজ করতে পারি, অবশ্যই ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই, অ্যালাউস, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট কেসে আমরা এই পারমিট শব্দটাই সবসময় ব্যবহার করে থাকি, যে ইফ দ্য ওয়েদার পারমিটস। ঠিক আছে, তো সেই কারণে দেখো এখানে কি আছে, অ্যালাউ আছে, হ্যাপেনিং আছে, ফেভারেবল আছে। তো আমরা ফেভারেবলও বলতে পারি, অ্যালাউইংও বলতে পারি। ঠিক আছে, হ্যাপেনিংটা শুধু আমরা বলতে পারবো না, এখানে নিতে পারবো না, আর পারমিটিংও বলতে পারি। তো যেহেতু অ্যাপ্রোপ্রিয়েট কেস সেহেতু আমরা পারমিটিং নেব। এইবার যেটা আমাদের জানার বিষয়, তো বাক্যটার উত্তরটা কি হচ্ছে, ওয়েদার পারমিটিং। দেখো পারমিট হচ্ছে মেন শব্দ, তার সঙ্গে মেন ভার্ব, পারমিট মানে অনুমতি দেওয়া, অ্যালাউ, তার সঙ্গে আইএনজি আমরা নিয়েছি। এবার কেন নিয়েছি সেই বিষয়টা আমাদের জানতে হবে। ঠিক আছে, তো ওয়েদার পারমিটিং, ওয়েদার আবহাওয়া অনুমতি দিলে, পারমিট করলে, দেয়ার উইল বি, সেখানে হবে একটা গার্ডেন পার্টি অ্যাট গভর্নমেন্ট হাউসে টুমরো, আগামীকাল। ঠিক আছে, তো অ্যাপ্রোপ্রিয়েট কেস বলে আমরা পারমিটিং নিলাম। এবার আমরা পারমিট না নিয়ে পারমিটিং কেন নিচ্ছি সেটাই আমাদের জানার বিষয়। তো চলো, এটা একটা সিম্পল সেন্টেন্স করার নিয়ম। তো আমাদের জানি আমাদের সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্স করার নিয়ম, আচ্ছা একটা দুটো নিয়ম বলে দেবো। তার মধ্যে দেখো একটা হচ্ছে পার্টিসিপল দিয়ে সিম্পল আমরা করব, পার্টিসিপল দিয়ে সিম্পল। ঠিক আছে, এক নম্বর নিয়ম দেখে নাও, পার্টিসিপল দিয়ে সিম্পল। হ্যাঁ, পার্টিসিপল দিয়ে সিম্পল কাকে বলে, ধরো দুটো বাক্য বললাম কি, আই saw a tiger, I ran away, আগে বাঘ দেখেছিলাম, তারপরে আমি পালিয়ে গেছিলাম। যে কাজটা আগে হবে দুটো বাক্যের মধ্যে, সেই বাক্যের ভার্ব এর ফার্স্ট ফর্ম সি। ঠিক আছে, আর সাবজেক্ট দেখবে, সাবজেক্ট কিন্তু পার্টিসিপলের ক্ষেত্রে সাবজেক্ট সেম হবে, পার্টিসিপল দিয়ে যখন সিম্পল করবো। ঠিক আছে, তো সাবজেক্ট সেম, এখানে এই কাজটা আগে হয়েছিল, দেখেছিলাম, ফার্স্ট ফর্ম সি, তার সঙ্গে আইএনজি দেবো, সিং এ টাইগার, আই র্যান অ্যাওয়ে ... এটাকে বললাম আমরা পার্টিসিপল দিয়ে সিম্পল। এবার পার্টিসিপল কেন, পার্টিসিপল ভার্বের আইএনজি যুক্ত শব্দ, যখন ভার্ব হিসেবে কাজ করবে, বা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, বা নাউন হিসেবে কাজ করবে, তখন তাকে আমরা বলবো কি, প্রেজেন্ট পার্টিসিপল। তখন আমরা বলবো তাকে প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, আর ভার্বের থার্ড ফর্ম যুক্ত শব্দ যখন ভার্ব বা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, তখন তাকে আমরা বলবো কি, পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, পাস্ট পার্টিসিপল। আর যদি হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম দিয়ে কোনো বাক্য আমরা যুক্ত করি, সেই বিষয়টাকে এই হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম, এটাকে বলবো পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট মানেই আমাদের হ্যাভ আসবে, হ্যাভ বা হ্যাজ আসে। তো হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম দিয়ে দুটো বাক্যকে যুক্ত করলে, বা এটা আমরা যদি সেন্টেন্সে ইউজ করি, হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম, এই বিষয়টাকে আমরা বলবো পারফেক্ট পার্টিসিপল। তাহলে ভার্বের থার্ড ফর্ম যদি কোনো বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ বা ভার্বের কাজ করে, তাহলে তাকে বলবো পারফেক্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম পারফেক্ট পার্টিসিপল। আর ভার্বের আইএনজি, শুধুমাত্র আইএনজি যুক্ত শব্দ যদি ভার্ব, অ্যাডজেক্টিভ বা নাউনের কাজ করে, তাকে বলবো প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, এইবার দেখো, এবার এটা গেল প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে সিম্পল। ঠিক আছে, এবার এই
প্রশ্নের এক্সাম্পলে যাব, প্রশ্নে যে কোন নিয়মে আমাদের দুটো বাক্য যুক্ত করা আছে, এটা কিন্তু সিম্পল সেন্টেন্স, ঠিক আছে। এইবার দেখো সেম জিনিস, বাক্যটা কি ছিল, হ্যাঁ বাক্যটা এরকম। ধরো আমি বললাম একটা নিয়ম আছে, সেটাকে আমরা বলবো হচ্ছে নমিনেটিভ অ্যাবসোলিউট, নমিনেটিভ অ্যাবসোলিউট, নমিনেটিভ অ্যাবসোলিউট, নমিনেটিভ অ্যাবসোলিউট, ঠিক আছে। তো এইটা একটা নিয়ম, সিম্পল সেন্টেন্স করার নিয়ম। নমিনেটিভ মানে কি, নমিনেটিভ মানে হচ্ছে নাউন, নাউনকে বোঝাচ্ছে, নমিনেটিভ মানে নাউন, নাউন রিলেটেড কোনো কিছু, ঠিক আছে। আর অ্যাবসোলিউট মানে হচ্ছে কি, অ্যাবসোলিউট মানে হচ্ছে ফ্রি, অ্যাবসোলিউট মানে পুরোপুরি ফ্রি, নাম একটা নাম। আর নাউন দেখো, নাউন নাউন কি, নাউন বাক্যে সাবজেক্ট হিসেবে কাজ করে, এবং সাবজেক্টের কাজ কি, সাবজেক্টের কাজ হচ্ছে একটা কাজ করা, ভার্বটাকে কমপ্লিট করা, মানে ভার্ব করা, কাজ করা, ঠিক আছে। তো আমরা এমন একটা নাউন বাক্যে ইউজ করব যে নাউনটার কোনো কাজ থাকবে না, যে হবে কি ফ্রি হবে, সেই কারণেই এটার এই নিয়মটার নাম হয়েছে কি নমিনেটিভ অ্যাবসোলিউট। তো এরকম একটা অংশ থাকবে যেখানে একটা নাউন থাকবে, মানে একটা সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্টটা কাজ করবে না, কোনো কাজ করবে না, সেই কারণে সাবজেক্টটা ফ্রি হবে, এবং এই অংশ দিয়ে আমরা দুটো বাক্যকে যুক্ত করব, সেই যে নিয়ম, এই নিয়মটাকে আমরা বলবো হচ্ছে নমিনেটিভ অ্যাবসোলিউট। চলো এক্সাম্পল দেখলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, যেমন ধরো আমি বললাম যে, হ্যাঁ যেমন ধরো আমি বললাম ইট ইজ এ হট ডে, এটা হয় একটা, বা ইট ওয়াজ, এখানে আমি ওয়াজ ইউজ করি, ইট ওয়াজ এ হট ডে, ইট ওয়াজ এ হট ডে, I stayed home, এটা খুব গরম দিন ছিল, এটা ছিল খুব গরম দিন, এবং সেই গরমের কারণে আমি বাইরে বেরোইনি, আমি বাড়িতেই ছিলাম, ঠিক আছে। তাহলে ইট ওয়াজ আ হট ডে, আই স্টেড হোম, আমি বাড়িতেই ছিলাম, ঠিক আছে। তো এবার দেখো, এবার কি বলতে যাচ্ছে, কোন কাজটা আগে গরম দিন ছিল, তাই তো, বাইরে অনেক সূর্যের তাপটাপ আছে, সেই কারণে বাইরে বেরোয়নি আর কি ছেলেটা বা মেয়েটা। তাহলে ইট ওয়াজ এ হট ডে, আই স্টেইড হোম, আমি ঘরের মধ্যেই ছিলাম। এবার কোন কাজটা আগে হয়েছে, আগে এই কাজটা হয়েছে গরম দিন হওয়ার কারণে আমি বাইরে বেরোইনি। তো এই বাক্য দুটোকে যুক্ত করতে গেলে, ঠিক আছে, হ্যাঁ কি করব আমরা, দেখো ইট সাবজেক্টকে নেবই, কারণ দুটো বাক্যে সাবজেক্ট আলাদা, এবং সেম থাকলেও দুটো সাবজেক্টকেই আমাকে নিতে হবে নমিনেটিভ অ্যাবসোলিউট করতে গেলে। তাহলে ইট, এবার দেখো এই যে বিভার্বটাকে আমি বিং করব, এটাকেও কিন্তু পার্টিসিপল করলাম, কিন্তু পার্টিসিপল দিয়ে সিম্পল বলবো না, কারণ নমিনেটিভ অ্যাবসোলিউট সাবজেক্ট থাকছে আমার, ঠিক আছে, সাবজেক্টটা ফ্রি থাকছে, কেন থাকছে দেখলে বুঝতে পারবে। ইট বিং এ হট ডে, ইট বিং এ হট ডে, ইট বিং আ হট ডে, কমা আই স্টেইড হোম, ঠিক আছে। হ্যাঁ, এবার দেখো দুটো বাক্যে, প্রথম বাক্যে সাবজেক্টকে ছিল ইট, কিন্তু ইট কি কোনো কাজ করছে, ইটের কি কোনো একটা কমপ্লিট ভার্ব আছে, ভার্ব নেই, এটা পার্টিসিপল, এটা কমপ্লিট ভার্ব না। বলছে ইট বিং এ হট ডে, এটা হওয়ার কারণে, একটা গরম দিন হওয়ার কারণে আই স্টেড হোম, আমি হচ্ছে মেন সাবজেক্ট বাক্যের, স্টেইড হচ্ছে মেন ভার্ব বাক্যের, ঠিক আছে। তো এটা কি, ইট বাক্যের সাবজেক্ট, একটা সাবজেক্ট বা নাউন, তাই তো, এবং সে কি করছে, সে ফ্রি, সে কোনো কাজ করছে না, বাক্যের মধ্যে আছে কিন্তু কোনো কাজ করছে না, যেহেতু বিংটা বাক্যে মেন ভার্ব নয়, মেন ভার্ব হচ্ছে সাবজেক্ট, আর মেন সাবজেক্ট হচ্ছে, মেন ভার্ব হচ্ছে স্টেইড, আর মেন সাবজেক্ট হচ্ছে আই। তাহলে ইট সাবজেক্ট হওয়ার কথা, বাক্যে নাউন হিসেবে বসেছে সাবজেক্টের জায়গায়, কিন্তু কোনো কাজ করছে না, ফ্রি, সেই কারণে এটাকে বলে নমিনেটিভ অ্যাবসোলিউট, ঠিক আছে। তো এটা সাবজেক্টের পরে তুমি ভার্বের আইএনজি দিয়েও করতে পারো, ভার্বের থার্ড ফর্ম দিয়েও করতে পারো, যখন যেটা কাজে লাগবে, ঠিক আছে। হ্যাঁ, এবার এখানটায় দেখো, যেটা আমরা এক্সাম্পলে দেখবো, এক্সাম্পলে গেলে ব্যাপারটা পুরোপুরি আবার আমরা পরিষ্কার করে ফেলবো। দেখো এইখানটা ঠিক সেটাই বলেছে, ওয়েদার পারমিটিং। তো বাক্যটা কি ছিল, বাক্যটা ছিল ইফ দ্য ওয়েদার পারমিটস, ইফ দ্য ওয়েদার আমি শুধু ডাব্লিউ লিখলাম, ইফ দ্য ওয়েদার পারমিটস, PERMITS, ইফ দ্য ওয়েদার পারমিটস, দ্য ওয়েদার থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সঙ্গে কিন্তু এস ফার্স্ট ফর্মের সঙ্গে। তাহলে ইফ দ্য ওয়েদার পারমিটস, তাহলে কি হবে, তাহলে সেখানে একটা পার্টি হবে, দেয়ার উইল বি এ গার্ডেন পার্টি, দেয়ার উইল বি আ গার্ডেন পার্টি, ঠিক আছে।
তাহলে দেখো, তাহলে এখানে দেখো নমিনেটিভ অ্যাবসলিউটে যুক্ত হয়েছে দ্য ওয়েদার সাবজেক্ট, সে কিন্তু নিজে কাজ করছে না, ফ্রি, ঠিক আছে। আচ্ছা, এই বাক্যটাতে কাজ করছে কিন্তু এখানে কাজ করছে না। ওয়েদার পারমিটিং বি দাগে পারমিটিং আছে, তাহলে মেন ভার্ব কি, দেয়ার উইল বি, দেয়ার হচ্ছে মেন সাবজেক্ট, দেয়ার উইল বি আ গার্ডেন পার্টি, মেন ভার্ব হচ্ছে বি, উইল হচ্ছে হেল্পিং ভার্ব। তাহলে ওয়েদার সাবজেক্টের জায়গায় বসেছে কিন্তু পারমিটিং যেহেতু মেন ভার্ব নয়, কাজ করছে না, ফ্রি, সেই কারণে এই যে নিয়মটা এইভাবে যুক্ত করার বিষয়টাকে আমরা বলবো নমিনেটিভ অ্যাবসলিউট, ঠিক আছে। আর ইফ দিয়ে যখন যুক্ত করছি তখন কিন্তু ওয়েদার মেন সাবজেক্ট, ইফ দ্য ওয়েদার পারমিটস তখন এটাও কিন্তু পারমিট ভার্ব, ঠিক আছে, এটা ভার্ব, ওয়েদার তখন বাক্যে সাবজেক্ট। তো এটা ছিল মেন সাবজেক্ট, মানে মেন বাক্য কমপ্লেক্সের, এটাকে আমরা সিম্পল সেন্টেন্স করেছি এইভাবে, ওয়েদার পারমিটিং দেয়ার উইল বি আ গার্ডেন পার্টি। তো এই যে বিষয়টা এইভাবে কমপ্লেক্স থেকে সিম্পল করা, এই নিয়মটাকে আমরা বলবো নমিনেটিভ অ্যাবসলিউট, যেখানে নমিনেটিভ মানে নাউন, অ্যাবসলিউটলি মানে পুরোপুরি ফ্রি থাকবে, কাজ করবে না। ওকে, তো এবার যাবো হচ্ছে নেক্সট এক্সাম্পলে, ঠিক আছে। তো এই বিষয়টা নিয়ে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এটা নিয়ে আমরা পুরো আরেকটা নতুন ভিডিও, একটা নতুন ক্লাস করব, তাহলে ব্যাপারগুলো আরও পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো চেষ্টা করেছি বুঝিয়ে দেওয়ার পুরোটা। তো এখানে কিন্তু পারমিটিং হবে। এবার চলো নেক্সট দুদাগে কী বলছে দেখো। হ্যাঁ, নেক্সট দুদাগ বলছে যে, কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাক বলছে, দেয়ার ইজ দ্য ড্যাশ পোস্ট অফিস টু মাই হাউস। হ্যাঁ, বলছে দিস ইজ দ্য ড্যাশ পোস্ট অফিস টু মাই হাউস, ফারদেস্ট বলছে দূরবর্তী, নেক্সটের পরে একটা প্রিপোজিশন বসে নেক্সট টু, যেমন ধরে বললাম হি ইজ সিটিং নেক্সট টু মি, নেক্সটের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসবে। নিয়ারেস্ট আর ক্লোজেস্টও বলবো না, সব থেকে কাছে, নিয়ারেস্ট যদি বাড়ির কাছের কোনো কিছু বোঝায় সব থেকে, তখন আমরা বলবো নিয়ারেস্ট, দিস ইজ দ্য নিয়ারেস্ট পোস্ট অফিস, ইজ দ্য কারেক্ট আনসার, দিস ইজ দ্য নিয়ারেস্ট পোস্ট অফিস টু মাই হাউস, নিয়ারেস্টের পরে টু, ঠিক আছে, নিয়ারেস্ট পোস্ট অফিস টু মাই হাউস। হ্যাঁ, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এবার চলো নেক্সট কোয়েশ্চেন 3 দাগ কী বলছে দেখো। 3 দাগ বলছে আই ক্যান নট ওয়াক এনি ড্যাশ। তো এখান থেকে বলে দিই, যখন আমরা ইংলিশ থেকে বাংলা করব এবং যখন আমাদের কাছে আর আসবে, আর মানে কি, আর মানে হচ্ছে মোর, যখন আর এই অর্থটা আসবে তখন আমরা বলবো হচ্ছে ফার্দার, FURTHER, তখন আমরা ইউজ করব ফার্দার। আর যখন দূরের বলবে, একটা ডিস্ট্যান্স বলবে যে এটা অনেক বেশি দূরে, এটা এর থেকে অনেক বেশি দূরে, তখন আমরা ইউজ করব কি, দূরে বললে ফার্দার, FARTHER। আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তাহলে আর বললে, এটা মাথায় রাখো, একটা যদি মনে থাকে তাহলে তুমি দুটোই করতে পারবে। আর বললে আমি আর হাঁটতে পারবো না, আমি আর যেতে পারবো না, আমি আর খেতে পারবো না, আমি আর পড়তে পারবো না, আর এই যে আর আসছে, আর মানেই হবে কি, FURTHER, ফার্দার মানে আর, ঠিক আছে। হ্যাঁ, তো এখানে কি বলেছে দেখো, আই ক্যান নট ওয়াক, আমি পারবো না হাঁটতে, এনি ফার্দার, মানে কি আর, আমি পারবো না, আই ক্যান নট ওয়াক এনি ফার্দার, আমি আর হাঁটতে পারবো না, ঠিক আছে। তাহলে হবে হচ্ছে FURTHER, অপশান দেখো। হ্যাঁ, তাহলে বি দাগ হবে, আই ক্যান নট ওয়াক এনি ফার্দার। তো এই ফার্দারটা কোথায় বসতে পারে এক্সাম্পল দিয়ে আমরা দেখে নেবো। আমি বললাম মাই হাউস ইজ ফার্দার, FARTHER, মাই হাউস ইজ ফার্দার ফ্রম স্টেশন। ধরো আমি স্টেশন বললাম, মাই হাউস ইজ ফার্দার, আমার দেখো ডিগ্রি, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, মাথায় রাখবে, কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা ফার্দারটা ইউজ করব। মাই হাউস, আমার বাড়িটা হয় ফার্দার, আরও অনেক দূরে, ফ্রম স্টেশন থেকে, কার থেকে দূরে, দেন দ্যাট অফ রাহুল, বা যদি দ্যাট অফ না দিই তাহলে রাহুলের পরে একটা অ্যাপোস্ট্রফি এস দিলেই হয়ে যাবে, ঠিক আছে। দেন রাহুলস বা দেন দ্যাট অফ রাহুল, মানে আমার বাড়িটা অনেক দূরে স্টেশন থেকে, দেন দ্যাট অফ রাহুলের বাড়ির থেকে, বা দেন রাহুলের বাড়ির থেকে। ওকে, তো এই রকম ক্ষেত্রে যেখানে দূর ব্যাপারটা আসবে, অনেক বেশি দূর, কোনো কিছুর থেকে বেশি দূর, তখন আমরা FAR নেবো, ফার্দার। আর আমি কি বললাম, আর আসলে তখন কিন্তু FURTHER, ফার্দার হবে। ওকে, এবার চলো নেক্সট কোয়েশ্চেনে।
নেক্সট কোয়েশ্চেন 4 দাগ কি বলেছে দেখো, 4 দাগ বলছে যে মেলিফ্লুয়াস। মেলিফ্লুয়াস মানে কি? মেলিফ্লুয়াস মানে হচ্ছে শ্রুতি মধুর, শ্রুতি মধুর। মেলিফ্লুয়াস মানে হচ্ছে শ্রুতি মধুর, যেটা শুনতে ভালো লাগে, ঠিক আছে, শুনতে ভালো লাগে। তো এটাকে কি বলেছে? মিনস মানে সিনোনিম বলেছে। তো সুইট সাউন্ডিং এ ইজ দ্য কারেক্ট আনসার। ক্যাকোফোনিক মানে কি? শ্রুতি কটু, যেটা শুনতে ভালো লাগে না। লাউড মানে হচ্ছে জোর শব্দকে বলি। আর ইরিটেটিং মানে বিরক্তিকর, ঠিক আছে, ইরিটেটিং মানে বিরক্তিকর। তাহলে উত্তর হবে এ। এবার চলো 5 দাগ। হ্যাঁ, 5 দাগ কি বলছে দেখো, 5 দাগ বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। দ্য ড্যাশ ডোর অ্যাওয়েকেন্ড দ্য ডগ। বলছে দ্য ড্যাশ ডোর অ্যাওয়েকেন্ড দ্য ডগ, জাগিয়ে দিয়েছিল। কি দরজাটা জাগিয়ে দিয়েছিল? কুকুরটাকে, ঠিক আছে। ওল্ড মানে পুরনো দরজা, পুরনো দরজা হলেই যে জাগিয়ে দেবে এরকম কোনো ব্যাপার আছে? নতুন দরজা জাগিয়ে দিয়েছিল হয়। ওয়েভিং মানে হচ্ছে দুলতে থাকা, নড়তে থাকা বা নড়ানো বা দোলানো, নাড়ানো বা দোলানো, ঠিক আছে। হাতে পতাকা নিয়ে পতাকা যদি আমরা দোলাই তাকে আমরা বলবো ওয়েভিং করা, ঠিক আছে। যেমন ট্রেনে গার্ড থাকে বা যে গেটম্যান থাকে, সে দেখবে ট্রেন যাওয়ার সঙ্গে সঙ্গে একটা পতাকা নাড়ায়, সেটাকে আমরা বলবো ওয়েভ করা। হি ইজ ওয়েভিং এ ফ্ল্যাগ ইন দ্য ইয়ার, ঠিক আছে। তো ওয়েভ মানে নাড়ানো বা দোলানো। তো এখানে কি বলছে দেখো, এই তিনটে হচ্ছে না, বুঝতে পারলাম আমরা। পুরনো দরজা কুকুরকে কেন জাগাবে? নতুন দরজা কুকুরকে কেন জাগাবে? দোলানো দরজা হয় না সাধারণত, তো এটা নেব না। ক্রিকিং মানে কি? ক্রিকিং মানে হচ্ছে ক্যাচ শব্দ করা। ক্রিকিং মানে হচ্ছে ক্যাচ শব্দ করা। তো একটা দরজা, যে দরজায় এরকম ক্যাচ শব্দ হয়, সেই দরজাটা কুকুরকে জাগিয়ে দিয়েছিল। তাহলে দ্য ক্রিক হচ্ছে ভার্ব, সেখান থেকে ক্রিকিং, ক্যাচ করা দরজা জাগিয়ে দিয়েছিল কুকুরকে। ওকে, এবার যাবো নেক্সট। 6 দাগ কি বলছে দেখো, 6 দাগ বলছে দ্য এক্সপ্রেশন টু টেক দ্য স্টক অফ। এটা একটা ইডিয়াম, টু টেক দ্য স্টক অফ। দেখো, টেক মানে হচ্ছে নেওয়া, স্টক মানে একটা প্রচুর পরিমাণ নেওয়া। এই ইডিয়ামের মানে কি জানতে গেলে একটা স্টোরি তোমাকে মাথায় রাখতে হবে। প্রত্যেকটা ইডিয়াম একটা স্টোরি দিয়ে মাথায় রাখলে তুমি সেই ইডিয়ামটা কখনোই ভুলবে না। সেই কারণে কোনো সময় মুখস্থ করা যাবে না। তো কি বলছে দেখো, মনে করো তুমি একজন কনস্টেবল, কোনো একটা থানায় তোমার ডিউটি পড়েছে, এবং থানার যে বড় বাবু এসআই রয়েছে আর কি, হ্যাঁ, সে তোমাকে নির্দেশ দিচ্ছে যে তোমাকে একটা দায়িত্ব দিল যে এই থানাতে, সেও নতুন এসছে এবং তুমিও নতুন বা তুমি কনস্টেবল, তো তোমাকে দায়িত্ব দিল কি যে 2010 সাল থেকে এখন হচ্ছে 2024 সাল, ঠিক আছে। তো এর মধ্যে 2010 সাল থেকে 2024 পর্যন্ত ক্রাইম রিপোর্ট বেড়েছে না কমেছে একটা নির্দিষ্ট এরিয়ায়, যে এরিয়ায় থানা, তো সেখানে ক্রাইম রিপোর্ট বেড়েছে না কমেছে সেটা তোমাকে জানাতে বলেছে। তুমি তখন কি করবে? পুরো পুরনো ডকুমেন্ট সমস্ত যা আছে তুমি নিয়ে একটা এক্সপেরিমেন্ট করতে বসবে, একটা সার্ভে করতে বসবে, তাই তো। স্টক একটা ডকুমেন্টের স্টক তুমি নিয়ে কি করবে? এক্সপেরিমেন্ট করবে, একটা সার্ভে করবে। তারপরে সেই সার্ভের রিপোর্টটা তুমি তোমার এসআইকে বা থানার যে অফিসার থাকবে, অফিসার ইনচার্জ, তাকে তুমি জানাবে। তো এই যে স্টক অফ ডকুমেন্ট, তার মানে তুমি সার্ভে করছো। তাহলে এইভাবেই মনে রাখতে হবে, টু সার্ভে, টু টেক স্টক অফ মানে টু সার্ভে। দেখো, সি ইজ দ্য কারেক্ট আনসার, টু সার্ভে। তো ম্যানিপুলেট মানে কি? কোনো জিনিস ভুলভাল করা, ম্যানিপুলেট, ঠিক আছে। হ্যাঁ, কাউকে ভুলভাল পথে নিয়ে যাওয়া, ম্যানিপুলেট করা, গোলমাল করা, ঠিক আছে। টু আর্গিউ মানে কি? টু আর্গিউ মানে আমরা দেখবো, টু আর্গিউ মানে তর্ক করা, টু কোয়েশ্চেন মানে প্রশ্ন করা। তো টু সার্ভে ইজ দ্য কারেক্ট আনসার, সি দাগটা, ঠিক আছে। হ্যাঁ, এবার 7 দাগ কি বলছে দেখো, 7 দাগ বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য ক্রিউ ওয়্যার ড্যাশ দ্য শিপ, মানে ক্রিউ মানে হচ্ছে সেইলর, গ্রুপ অফ সেইলর। ক্রিউ মানে হচ্ছে গ্রুপ, GROUP, গ্রুপ অফ সেইলর, LORS, সেইলার্স, ঠিক আছে। গ্রুপ অফ সেইলার্সদের একটা গ্রুপকে আমরা বলবো কি না, ক্রিউ বলবো। তাই বলছে ক্রিউ বলতে এখানে ওই সমস্ত সেইলারদের বলেছে, সেই কারণে প্লুরাল ওয়্যার নিয়েছে, না হলে ওয়াজ হতো। তুমি সিঙ্গুলার হিসেবেও ধরতে পারো, ঠিক আছে। তো এটা তোমার উপরে ডিপেন্ড করবে তুমি কি হিসেবে ধরবে, ঠিক আছে। সিঙ্গুলার ধরলে বাক্যের সেন্স সিঙ্গুলার হলে সিঙ্গুলার ভার্ব বসবে, প্লুরাল হলে প্লুরাল ভার্ব বসবে। কারণ অনেকগুলো সেইলার নিয়েই কিন্তু একটাই গ্রুপ তৈরি হয়েছে, একটাই ক্রিউ তৈরি হয়েছে। এটাকে তুমি সিঙ্গুলারও ধরতে পারো, ওয়াজও বসাতে পারো, ঠিক আছে। তো প্লুরালও ধরতে পারো, কারণ পুরো মানুষ ধরলে সেন্স, এই কারণে সেন্সের উপরে ডিপেন্ড করবে যে তুমি সিঙ্গুলার ধরবে না প্লুরাল ধরবে। দ্য ক্রিউ ওয়্যার ড্যাশ দ্য শিপ ফর এ মান্থ, বলছে ক্রিউরা কি ছিল? শিপের ওপরে ছিল 1 মাস ধরে। এবার দেখো, কোনো জাহাজের ওপরে, কোনো একটা শিপ, অন এ শিপ, SHIP, অন এ শিপ, বা অন এ এয়ারক্রাফট, কোনো একটা এয়ারক্রাফটেও থাকলে
কোনো জাহাজের ওপরে বা এয়ারক্রাফটে থাকলে সেটাকে আমরা কি বলবো, অনবোর্ড বলবো, অনবোর্ড, জাহাজে, অনবোর্ড, BOARD, ঠিক আছে, অনবোর্ড। তাহলে এখানেও তাই বলেছে, দ্য ক্রিউ ওয়্যার অনবোর্ড দ্য শিপ, জাহাজের ওপরে ছিল ফর এ মান্থ, 1 মাস ধরে, সিম্পল, এর একটা কারেক্ট আনসার, ঠিক আছে। আর এখানে এগুলো নেব না, অন নেব না, তাহলে জাহাজের ওপরে বা এয়ারক্রাফটের ওপরে থাকা বললে অনবোর্ডই হবে, শুধু অন হবে না, ঠিক আছে। এবার অফ মানে আমরা জানি, অফ মানে দূরে বা বাইরে নামলে গেট অফ বলবো, গেট অফ দ্য কার, গেট অফ দ্য বাস, ঠিক আছে, বাইরে আসা, বাইরে বেরোনো, গেট অফ। এইবার দেখো এই অ্যাবোর্ড, অ্যাবোর্ড না, আমরা হচ্ছে বোর্ড শব্দটা নেব, BOARD, বোর্ড। এই বোর্ড শব্দটা অ্যাজ এ ভার্ব কখন ইউজ করব? মনে করো আমি ট্রেনে চড়েছিলাম, আমি জাহাজে চড়েছিলাম, ঠিক আছে, তখন আমি কি বলবো, উঠেছিলাম, তাহলে আমি বলবো আই বোর্ডেড দ্য ট্রেন। চড়া বা ওঠা বললে বোর্ড শব্দটাকে আমরা ইউজ করবো, BOARDED, আই বোর্ডেড দ্য ট্রেন, আই বোর্ডেড দ্য ট্রেন, TRAIN। তাহলে সেই ক্ষেত্রে আমরা বোর্ড শব্দটাকে ভার্ব হিসেবে ইউজ করবো, কিন্তু এখানে অন বোর্ড এটা কিন্তু ভার্ব নয়। তাহলে বোর্ড শব্দটা আমরা যখন কোনো কিছুতে চড়া বলবো, বড় যানবাহন, তখন আমরা কিন্তু বোর্ড বলবো, আই বোর্ডেড দ্য ট্রেন, আই বোর্ডেড দ্য প্লেন, ঠিক আছে। তো গেল, এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। তাহলে এখানে কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। চলো 8 দাগ, 8 দাগ কী বলছে দেখো, 8 দাগ বলছে যে ইউজ আ সুইটেবল অক্সিলারি ভার্ব, শি ড্যাশ সিট ফর আওয়ার্স, ঘন্টার পর ঘন্টার ধরে সে আর কি বসে থাকতো এবং বসে বসে লিসনিং শুনতো, টু দ্য ওয়্যারলেস, ওয়্যারলেস মানে রেডিও শুনতো, ঠিক আছে। এইবার দেখো, এইবার এখানে উইল, হিসেব মতো তুমি উইল মানে যদি তুমি বসাও তোমার মনে হতে পারে যে উইল ঠিক আছে, শি উইল সিট, সে বসবে, ফর আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা ধরে, লিসনিং টু দ্য ওয়্যারলেস, বসে বসে শুনবে। আচ্ছা, কেনে যাচ্ছি, শি ক্যান সিট, মানে হিসেব মতো যদি তুমি বাক্যে ইউজ করো তোমার মনে হবে পারফেক্ট। শি ক্যান সিট, সে পারে বসতে, কুড, সে পারতো বসতে, মনে হচ্ছে সবগুলো পারফেক্ট। কিন্তু এখানে দেখো, এখানে বিষয়টা কি বলেছে, এখানে যেটা বলতে চেয়েছে, একটা অতীতের অভ্যেস, ধরো অতীতে কোনো কাজ আমি প্রতিনিয়ত করতাম, অতীতে কোনো কাজ আমি প্রতিনিয়ত করতাম, ঠিক আছে, তখন আমি কি ইউজ করব, প্রতিনিয়ত বললে ইউজড মানে প্রায়শই আমি করতাম, একটা অভ্যেস। আই ইউজড টু ওয়াক ইন দ্য মর্নিং, ঠিক আছে। তাহলে অতীতের কোনো অভ্যেস বললে আমরা ইউজ করি, ঠিক সেই রকম যদি মোডাল ভার্ব আমাদের ইউজ করতে হয়, মোডাল, এটাও একটা মোডাল ভার্ব, সেমি মোডাল, ইউজ টু, ঠিক আছে। তো ইউজ টুর জায়গাতে আমরা যদি অতীতে এরকম বলি যে অতীতে এরকম বসে কোনো কাজ আমরা করতাম অনেক সময় ধরে, ঠিক আছে, একটা অভ্যেস মতো বোঝাচ্ছে, তখন আমরা কি নেব, তখন আমরা উড নেব, উড। শি উড সিট, সে বসে থাকতো, ফর আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা ধরে, এবং বসে বসে সে কী করতো, লিসনিং টু দ্য ওয়্যারলেস। তো ভেরি ইম্পর্ট্যান্ট, কিন্তু এই বিষয়টা তোমরা নোট ডাউন করে নেবে। তো অতীতে কোনো কাজ আমি করতাম অনেক সময় ধরে, একটা অভ্যেস মতো, তো সেখানে আমরা ইউজ টু বা উড ইউজ করতে পারবো। আর নর্মালি আমরা দেখো মোডাল ভার্ব নিয়ে অবশ্যই একটা ক্লাস করতে হবে, নাহলে মোডাল ভার্ব বিষয়টা ক্লিয়ার হবে না, এটা আলাদা ক্লাস লাগবে। তো এখানে যতটা সম্ভব আমি একটু বুঝিয়ে দিই যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। যেমন ধরো এই ক্যান কোথায় ইউজ করবো আমরা, কুড কোথায় ইউজ করবো, উড কোথায় ইউজ করবো। নর্মালি আমি সিম্পল বলে দিই, নর্মালি সিম্পলি যখন আমরা কোনো কাজ বলবো, সিম্পল ফিউচার যখন আমরা ইউজ করবো, তখন আমরা শ্যাল উইল ইউজ করবো। আই উইল মানে একদম জোর দিয়ে বলছি, আই উইল ডু ইট, আমাকে এটা করতেই হবে। সিম্পল যখন ফিউচার আমরা ইউজ করি, আই উইল ডু ইট, ঠিক আছে, বা হি উইল ডু ইট, হি উইল কাম, সে আসবে। সিম্পল ফিউচার ইউজ করতে আমরা শ্যাল উইল ইউজ করি। এবার ধরো উডটা যেহেতু এখানে হলো, আমি উড বলছি না। ক্যান মানে কি, ক্যান হচ্ছে একটা এবিলিটি বললে আমরা ক্যান ইউজ করি, এবিলিটি, দক্ষতা। আই ক্যান ড্রাইভ, আমি গাড়ি চালাতে পারি, আই ক্যান ড্রাইভ। প্রশ্ন করতে গেলে আমরা ক্যান ইউজ করি, কারোর কাছ থেকে কোনো পারমিশন নিতে গেলে ক্যান আই ড্রাইভ, পারমিশন, কারোর কাছ থেকে কোনো পারমিশন নিতে গেলে আমরা ক্যান ইউজ করতে পারি, ক্যান আই গো দেয়ার, আমি কি যেখানে যেতে পারি, ঠিক আছে। আর কুড কি, ঠিক তাই, এবিলিটি যেটা প্রেজেন্টে এবিলিটি বললে ক্যান ইউজ করবো, প্রেজেন্ট এবিলিটি। আর পাস্ট এবিলিটি বললে আমরা কুড ইউজ করবো, যে আই কুড ড্রাইভ, আমি গাড়ি চালাতে পারতাম। তাহলে অতীতের এবিলিটি বললে হচ্ছে কুড। আর ঠিক পারমিশনের ক্ষেত্রেও যদি পোলাইট রিকোয়েস্ট হয়, কাউকে তুমি রিকোয়েস্ট করছো, পোলাইট রিকোয়েস্ট, সেই ক্ষেত্রে কুড ইউজ করতে পারো, কুড বা উড, POLITE, পোলাইট রিকোয়েস্ট। কোন ক্ষেত্রে, যেমন ধরো আমি বললাম যে আমি কি দরজাটা খুলতে পারি, কুড আই ওপেন দ্য ডোর, বা উড আই ওপেন দ্য ডোর,
ঠিক আছে, কুড আই হ্যাভ সাম মানি, কুড আই হ্যাভ সাম মানি, আমি কিছু পয়সা পেতে পারি। কুড আই হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার, কুড আই হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার বা উড আই হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার, আমি কি এক গ্লাস জল পেতে পারি। ঠিক আছে, পানা বললে কুড, আর এমনি নর্মালি বললে তখন আমরা উড ইউজ করবো। আমি কি খুলবো, উড আই ওপেন দ্য গেট, আমি কি গেটটা খুলবো। পোলাইট রিকোয়েস্ট, তো পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা উড বা কুড ইউজ করতে পারি। ঠিক আছে, তো এই বিষয়গুলো আমাদের ইম্পর্টেন্ট বিষয়গুলো মনে রাখতে হবে। তাছাড়া এখানে যেটা বলেছে কি এটা অতীতের একটা অভ্যেস বলছে, সেই কারণে মোডাল ভার্ব কোনটা নেবো আমরা, উড নেব। ওকে, এবার যেমন নেক্সট, তো মোডাল ভার্ব নিয়ে একটা আমাদের আলাদা ক্লাস করতে হবে। তো সেই ক্লাসে আমরা চেষ্টা করব কি মোডাল ভার্ব নিয়ে সমস্ত প্রবলেম আলোচনা করার, কোথায় আমরা এক্সাম পার্সপেক্টিভে কোন কোন ক্ষেত্রে কোন মোডাল ভার্ব ভেরি ইম্পর্টেন্ট এবং কী হিসেবে আমাদের ইউজ আমরা করব। তো সেই ক্লাসটা করবো। নদাক কী বলছে দেখো, নদাক বলছে যে ড্যাশ ইজ ওর্থ অ্যাম্বিশন, ড্যাশ ইজ ওর্থ অ্যাম্বিশন, ওর্থ মানে উপযুক্ত, অ্যাম্বিশন মানে হচ্ছে একটা উচ্চাকাঙ্ক্ষা, উচ্চাকাঙ্ক্ষার উপযুক্ত, কোন জিনিসটা একটা উচ্চাকাঙ্ক্ষা করার উপযুক্ত বিষয়। দেখো বড় মানে ধার করা, ধার করা বিষয় কারোর উচ্চাকাঙ্ক্ষা হতে পারে না। টু রেইন মানে হচ্ছে রাজত্ব করা বা শাসন করা, এটা কিন্তু একটা অ্যাম্বিশন হতে পারে। তো টু রেইন করাটা, শাসন করাটা ইজ ওর্থ অ্যাম্বিশন, অ্যাম্বিশনের কিন্তু একটা উপযুক্ত বিষয় টু রেইন। ঠিক আছে, তো এবার আমরা বাদ বাকি অপশানগুলোও দেখে নিই হচ্ছে কি না। হ্যাঁ, টু রিপেন্ট মানে হচ্ছে অনুতাপ করা, তো অনুতাপ করা কারোর কিন্তু অ্যাম্বিশন হতে পারে না। আর টু ক্রাই মানে কি, টু ক্রাই মানে হচ্ছে কাদা, কাদা কারোর অ্যাম্বিশন হতে পারে না। তাহলে এখান থেকে বুঝতে পারছি আমরা যে টু রেইন ইজ ওর্থ অ্যাম্বিশন ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এবার 10 দাগে চলে যাবো। 10 দাগ কী বলছে দেখো, 10 দাগ বলছে যে হি ইজ হিয়ার ড্যাশ ফরচুনেট, হি ইজ হিয়ার, সে এখানে আছে, হি ইজ হিয়ার, এই বিষয়টা কিন্তু সৌভাগ্যকর একটা বিষয়। এবার দেখো হু হচ্ছে জানি আমরা কোনো মানুষ বা কোনো অ্যানিমাল, কোনো মানুষ বা কোনো অ্যানিমাল বোঝালে রিলেটিভ প্রোনাউন হিসাবে বা কনজাংশন হিসাবে কিন্তু আমাদের ইউজ হয়। আই নো দ্য ম্যান হু ইজ ভেরি রিনাউন্ড, ঠিক আছে, আই নো দ্য ম্যান হু ইজ ভেরি পপুলার। তো মানুষের ক্ষেত্রে ম্যান বা মানুষ বললে আমরা হু দিয়ে যুক্ত করি, হুজের ক্ষেত্রেও তাই, হুজ মানে কি যার, হুজ মানে যার বা যাদের, ঠিক মানুষ বা অ্যানিম্যালের ক্ষেত্রে আমরা ইউজ করবো হুজ। আর ওখানে একটা কি আসবে, পজেশন মানে দখল, বুঝতে পারছো, যার। হ্যাঁ, POSSESSION, পজেশন, একটা দখল থাকবে। ঠিক আছে, হুজ। হ্যাঁ, যেমন ধরো আমি কি বলতে পারি, হি ইজ দ্য ম্যান হুজ পার্স ওয়াজ লস্ট, হি ইজ দ্য ম্যান, সেই হয় মানুষটা, হুজ যার পার্স ওয়াজ লস্ট, যার পার্সটা হারিয়ে গেছিল। তো হুজ একটা এরকম ক্ষেত্রে আমরা ইউজ করব, পজেশন দখল থাকবে, যার বা যাদের বলতে গেলে হু মানে কি, হু মানে যে বা যারা, যখন আমরা এগুলো দিয়ে কনজাংশন হিসাবে যুক্ত করব। ঠিক আছে, এবার দেখো মেন বিষয় এবার আসছে আমাদের। তো হু আর হুজ না, এবার মেন বিষয় হচ্ছে হুইচ বা দ্যাট আমরা কোথায় ইউজ করব। তো চলো দেখে নিই। হ্যাঁ, এবার বিষয়টা যেটা হুইচ আর দ্যাট, হুইচ কোন ক্ষেত্রে আমরা ইউজ করব ভালো করে দেখে নাও। ঠিক আছে, আমি ধরো বললাম যে আচ্ছা আগে দ্যাটটা বলে দিই, তারপরে হুইচে যাচ্ছি। দ্যাট আমরা ডিফাইনিং কেসে ইউজ করব, ডিফাইনিং যখন আমাদের ক্লজ হবে, ডিফাইনিং ক্লজে আমরা ইউজ করব। ডিফাইনিং মানে কি, ব্যাখ্যা করবে, অলওয়েজ দ্যাট ব্যাখ্যা করবে। ঠিক আছে, এবার এখান থেকে একটু শর্টকাট নিয়ম বলে দিই, তারপরে আমরা যাচ্ছি ডিটেলসে। দেখো যদি এভরিথিং থাকে, EVERY, এভরিথিং, সামথিং, এগুলো সবাই নোট ডাউন করে নেবে। এভরিথিং, সামথিং, নাথিং, এনিথিং, তাহলে এই সমস্ত ওয়ার্ড, এভরিথিং, সামথিং, নাথিং, এনিথিং, তারপরে হচ্ছে দ্য সেম ওয়ার্ড, এদের পরে আমাদের কনজাংশন হিসাবে বা রিলেটিভ প্রোনাউন হিসাবে কিন্তু দ্যাট বসবে। এভরিথিং, সামথিং, নাথিং, এনিথিং, দ্য সেম, এদের পরে কনজাংশন হিসাবে দ্যাট বসবে। তাহলে এটা গেল একটা পয়েন্ট, লিখে নেবে। আর একটা জিনিস কি, এবার দেখো ডিফাইনিং কেস কেন বলছি আমি। ধরো আমি বললাম আই নো আমি জানি, দ্যাট আমি কি জানি, এবার ডিফাইন করছি। দেখো আই নো এটা হচ্ছে মেইন ক্লজ, যারা ক্লজ জানো মোটামুটি তারা বুঝতে পারবে। আই নো আমি জানি, দ্যাট দিয়ে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে, বা সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত করছি, তাই তো।
এবার সাবঅর্ডিনেট ক্লজ শুরু হচ্ছে, মেইন ক্লজ হচ্ছে এইটা, আই নো আমি জানি, কারণ এই অংশটা কারোর উপরে ডিপেন্ড করে না, একা ইন্ডিপেন্ডেন্ট, সেই কারণে এটা মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বলবো, তাই তো। তাহলে আই নো আমি জানি, দ্যাট যে, এবার কী জানি সেটা আমি ডিফাইন করছি, আই নো দ্যাট হি ইজ এ গুড বয়, হি ইজ আ গুড ম্যান, হি ইজ আ গুড ম্যান। তাহলে এই যে ডিফাইন করলাম, আমি জানি, আমি কি জানি, দ্যাট দিয়ে ডিফাইন করছি। তাহলে দ্যাট সবসময় ডিফাইনিং ক্লজে আমরা ব্যবহার করব, ডিফাইনিং ক্লজ করার জন্যে, ঠিক আছে। কোনো কিছু ডিফাইন করার জন্যে রিলেটিভ প্রোনাউন দ্যাট বা কনজাংশন দ্যাট ইউজ করবো। যেমন ধরো আরও একটা ক্ষেত্রে বলে দিই, ঠিক আছে। ধরো আমি বললাম আই নো এভরিথিং, বললাম আমরা এভরিথিংয়ের পরে দ্যাট বসে, আই নো এভরিথিং দ্যাট ইজ গোয়িং অন, তাহলে আই নো আমি জানি এভরিথিং, সব কিছু আমি জানি, এভরিথিংয়ের পরে আমরা জানি দ্যাট বসে, বললাম আগে, তাহলে এভরিথিং দ্যাট ইজ গোয়িং অন। তাহলে এভরিথিং কাকে ডিফাইন করছে, দেখো এই যে এই দ্যাট শব্দটা কাকে ডিফাইন করছে, দ্যাট দিয়ে আমি বলছি আমি সব কিছু জানি, কি জানি, দ্যাট ইজ গোয়িং অন, যেটা চলছে। তাহলে দ্যাট দেখো এখানেও কিন্তু একটা ডিফাইন করছে, এভরিথিং বিষয়টা কি সেটা ডিফাইন করছে, যেটা ঘটে চলছে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আর এক ক্ষেত্রে দেখো আমরা মানুষ বা অ্যানিম্যালের জায়গাতে আমরা দ্যাটও দিতে পারি, এটা হচ্ছে কোন ক্ষেত্রে, সেটাও ডিফাইনিং কেসে। ধরো আমি বললাম যে আই নো দ্য ম্যান, আবার সবসময় আমি নো ইউজ করছি, আই নো দ্য ম্যান, মানুষ বা অ্যানিম্যালের ক্ষেত্রেও আমরা দ্যাট ইউজ করতে পারি, কিন্তু ডিফাইনিং হবে, ব্যাপারটা ডিফাইনিং না হলে কিন্তু হবে না। আই নো দ্য ম্যান, আমি চিনি মানুষটাকে, দ্যাট ইউ আস্কড, দ্যাট ইউ আস্কড ফর, ভালো করে বোঝো এখানে কি ইউজ করলাম, আই নো আমি জানি মানুষটাকে, আমি চিনি মানুষটাকে, যে মানুষটাকে বা যার কথা ইউ আস্কড ফর, তুমি জিজ্ঞেস করেছিলে, ঠিক আছে। আই নো দ্য ম্যান দ্যাট ইউ আস্কড ফর, তো এইখানে মানুষের ক্ষেত্রে আমরা দ্যাট ইউজ করতে পারবো, ওকে। এই গেল দ্যাটের ব্যবহার। এবার হুইচ কোন ক্ষেত্রে বসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখো ভালো করে খেয়াল করবে। হুইচ দিয়ে আমরা পুরোপুরি কমপ্লিট সেন্টেন্সটাকে যখন আমরা ডিফাইন করব, তখন আমরা হুইচ ইউজ করব, ঠিক আছে। তো দ্যাট আর হুইচটাকে গুলিয়ে ফেলবে না। ধরো আমি বললাম শি লাভস মি, সে আমাকে ভালোবাসে, দেখো তাহলে হুইচ দিয়ে কিন্তু আমি কোনো একটা নির্দিষ্ট বিষয়কে ডিফাইন করছি না, পুরো সাবজেক্টটাকে আমি ডিফাইন করব, ঠিক আছে। শি লাভস মি, সে আমাকে ভালোবাসে, হুইচ ইজ সার্টেন, CERTAIN, হুইচ ইজ সার্টেন, ফুল স্টপ, ঠিক আছে। তো আমি বললাম কি শি লাভস মি, সে আমাকে ভালোবাসে, হুইচ যেটা হয় নিশ্চিত, তাহলে কোনটা নিশ্চিত হয়, সে আমাকে ভালোবাসে, এই বিষয়টা নিশ্চিত হয়। দেখো পুরো একটা সেন্টেন্সকে আমি ডিফাইন করছি, কোনো একটা নির্দিষ্ট জিনিসকে আমি ডিফাইন করছি না। এই যে হুইচ ইজ সার্টেন, যে জিনিসটা হয় নিশ্চিত, কোন জিনিসটা নিশ্চিত, যে শি লাভস মি, সে আমাকে ভালোবাসে, তাহলে একটা পুরো সেন্টেন্সকে আমি ডিফাইন করছি হুইচ দিয়ে। তাহলে হুইচ একটা পুরো সেন্টেন্সকে ডিফাইন করে, সেই ক্ষেত্রে আমরা হুইচ দেবো। তা ঠিক দেখো এইখানেও ঠিক সেই রকমটাই হয়েছে, বলছে হি ইজ হিয়ার, সে এখানে আছে, হি ইজ হিয়ার একটা সেন্টেন্স, হুইচ ইজ ফরচুনেট, যে বিষয়টা হয় সৌভাগ্যজনক। তাহলে এখানে যদি আমরা হুইচ দিই, WHICH, হুইচ পুরো দেখো সেন্টেন্সকে ডিফাইন করছে, যে কোন বিষয়টা ফরচুনেট, কোন বিষয়টা হি ইজ হিয়ার, এই বিষয়টা পুরো সেন্টেন্সটাকে ডিফাইন করেছে, কোনো নির্দিষ্ট একটা অবজেক্টকে, নির্দিষ্ট একটা মানুষকে ডিফাইন করছে না, সেই যে এখানে আছে এই বিষয়টা খুব সৌভাগ্যজনক, ঠিক আছে। তাহলে একটা পুরো ফুল সেন্টেন্সকে ডিফাইন করতে গেলে আমাদের হুইচ লাগবে, দ্যাট বসাবো না, এই জিনিসটা কিন্তু গোলালে চলবে না। চলো এবার নেক্সট কোয়েশ্চেনে চলো। 11 দাগ কী বলছে দেখো, হ্যাঁ 11 দাগ বলছে যে এডমান্ড ব্রুক হ্যাড আ ওয়ান্ডারফুল গিফট অফ গ্যাব, এই গিফট অফ গ্যাব এটাকে বলেছে, আচ্ছা গিফট অফ গ্যাব মিনস, এখানে গিফট অফ গ্যাব মানে এডমান্ড ব্রুকের ছিল একটা চমৎকার গিফট অফ গ্যাব, মানে কথা বলার দক্ষতা। দেখো গ্যাব মানে হচ্ছে গ্যাব, GAB হচ্ছে গ্যাব মানে কথা বলা, ঠিক আছে। আর গিফট অফ গ্যাব মানে কথা বলার একটা উপহার। তার মানে কি, কথা বলার উপহার মানে কি, একটা মানুষ যে ভালো কথা বলতে পারে, একটা মানুষ যে দক্ষ স্কিলফুল স্পিকার, ঠিক আছে, যে ভালো কথা বলতে পারে। তার মানে কি, তাহলে দেখো এটাই হচ্ছে মানে। তাহলে ইন্টেলিজেন্স মানে হচ্ছে বুদ্ধি, হিউম্যানিটি মানবতা, ইলোকুয়েন্স মানে হচ্ছে ইলোকুয়েন্ট বলে না, হি ইজ ভেরি ইলোকুয়েন্ট, বাকপটু, ইলোকুয়েন্ট থেকে সেখান থেকে হচ্ছে বাকপটুতা, সি ইজ দ্য কারেক্ট আনসার। আর গুডনেস মানে জানি আমরা দ্য স্টেট অফ বিং গুড,
ভালো মানুষ যে, ভালো মানুষ হওয়ার যে গুণ সেটাকে বলবো গুডনেস, ঠিক আছে। চলো তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার 12 কি বলছে দেখে নাও। 12, হ্যাঁ 12 বলছে যে, 12 বলছে চুজ দ্য গেল পিপল রেসপন্ডেড টু দ্য লিডার স্পিচ, মানুষজন সাড়া দিয়েছিল সে নেতার বক্তৃতায় উইথ শাউটস অফ এক্সট্যাসি। এটা কি বলেছে, এটা বলেছে অপোজিট মিনিং, অপোজিট করতে হবে। এক্সট্যাসি মানে হচ্ছে, এক্সট্যাসি মিনিং কি, এক্সট্যাসি মানে হচ্ছে চরম আনন্দ, চরম কি আনন্দ, চরম আনন্দ মানে এক্সট্যাসি। তাহলে এর 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 অপোজিট মিনিং, তাই তো, অপোজিট মিনিং আমরা দেখে নিই। চরম আনন্দ কি বলেছে দেখো, ডেসপন্ডেন্সি মানে হচ্ছে হতাশা, বললে চলবে না, ডেসপন্ডেন্সি মানে কিন্তু হতাশা, হতাশা। ডেসপেয়ার মানে হচ্ছে হতাশা। ডিসএগ্রিমেন্ট মানে হচ্ছে অমিল, ডিসএগ্রিমেন্ট মানে হচ্ছে কি যেখানে মিল নেই, অমিল, মতামতের পার্থক্য আছে, ঠিক আছে। ডিসপ্লেজার মানে কি, ডিসপ্লেজার মানে হচ্ছে নিরানন্দ, নিরানন্দ। তাহলে ছিল কি এক্সট্যাসি, ECSTASY, এক্সট্যাসি মানে কি চরম আনন্দ, তাহলে আনন্দর সঙ্গে হবে নিরানন্দ। ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার অনেকে গুলিয়ে ফেলবে এ আর বির মধ্যে, যে ডেসপন্ডেন্সিও তো হতে পারে হতাশা, আনন্দ হতাশা, ডেসপেয়ার মানে হতাশা, না হবে না। কারণ কি, হতাশার অ্যান্টোনিম কী হবে, হোপ মানে আশা, আশা বললে হতাশা বলতে পারো বা নিরাশা বলতে পারো, কিন্তু আনন্দ বললে নিরানন্দ বলতে হবে, ঠিক আছে। চলো নেক্সট 13 দাগ কী বলছে দেখো, হ্যাঁ 13 দাগ যেটা বলছে সেটা বলছে যে পুট ইন দ্য কারেক্ট, হ্যাঁ দ্য সি ড্যাশ উই ওয়েন্ট ফর সেল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, কারেক্ট পার্টিসিপল দিতে হবে, কারেক্ট পার্টিসিপল ইন দ্য, পার্টিসিপল মানে বলেছিলাম পার্টিসিপল মানে হচ্ছে কোনো ভার্ব, কোনো ভার্ব, পার্টিসিপল মানে প্রেজেন্ট পার্টিসিপল, বিশেষ করে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট PRESENT, প্রেজেন্ট পার্টিসিপল, PAR, এই যে পার্টিসিপল ওটা লেখা আছে PARTICIPLE, পার্টিসিপল মানে কি ভার্বের সাথে ING যুক্ত হবে, ভার্বিং ING VING যুক্ত হয়ে সেই ওয়ার্ডটা যদি কিছুটা ভার্বের সেন্স প্রকাশ করে, যদি নাউন হয়, কখনো কখনো যদি অ্যাডজেক্টিভ হয়, তাহলে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। তো এখানে বলেছে পুট ইন দ্য কারেক্ট পার্টিসিপল, ইন আ কারেক্ট, পার্টিসিপল এখানে প্রেজেন্ট পার্টিসিপল বলে দেয়নি, হ্যাঁ কারেক্ট পার্টিসিপল ইউজ করতে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে, ঠিক আছে। সেটা প্রেজেন্ট পার্টিসিপলও হতে পারে, পাস্ট পার্টিসিপল, আর পাস্ট পার্টিসিপল হতে গেলে আমরা জানি শুধুমাত্র ভার্বের থার্ড ফর্ম, আর পারফেক্ট পার্টিসিপল কি হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম, এটা আমরা ক্লাসের প্রথমে আলোচনা করেছি। তাহলে পাস্ট পার্টিসিপল ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে, ভার্বের থার্ড ফর্ম অ্যাডজেক্টিভ, মেইনলি অ্যাডজেক্টিভ, বিশেষ করে অ্যাডজেক্টিভ হিসাবে আমরা ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রে ভার্বের থার্ড ফর্ম। হ্যাভিং ভার্বের থার্ড ফর্ম যদি ইউজ করে দুটো বাক্যকে যুক্ত করি, সেটা হবে কি, সেটা হবে হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। আর ভার্বের ING দিয়ে যুক্ত হলে বা ভার্বের ING দিয়ে দুটো বাক্য যদি আমরা যুক্ত করি, তখন সেটাকে বলবো কি, বা একটা বাক্যের মধ্যেও থাকতে পারে। আমি সবসময় এই দুটো বাক্যকে যুক্ত করার কথা কেন বলছি দেখো, বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন সিম্পল সেন্টেন্স করি তখন এই ব্যাপারগুলো আমরা ইউজ করি, সেই কারণেই বলছি দুটো বাক্যকে যুক্ত করে আমরা একটা করি, বেশিরভাগ ক্ষেত্রে এইভাবে আমরা ইউজ করি, সেই কারণে আমি বারবার বলছি যে দুটো বাক্যকে যখন যুক্ত করব তখন বলবো, তখন নয় কিন্তু, ঠিক আছে। তো একটা বাক্যের মধ্যেও যদি ভার্বের ING থাকে এবং সেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, তখন কিন্তু আমরা পার্টিসিপল বলবো। তো বারবার দুটো বাক্যকে যুক্ত করার কথা এটাই বলছি, কারণ এটা একটা সিম্পল সেন্টেন্স করার নিয়ম, সেই কারণেই বারবার আসছে কথাটা, ঠিক আছে। তো এখানে কি বলছে দেখো, এখানে যেটা বলছে যে দ্য সি ড্যাশ উই ওয়েন্ট ফর সেল, সেল মানে হচ্ছে সমুদ্রযাত্রা, যে আমরা সেল সমুদ্রযাত্রায় গেছিলাম। কি হওয়ার কারণে দেখো, সমুদ্র যদি রাফ হয়, খারাপ হয়, তাহলে আমরা যাব না, বিং রাফ। ডিস্টার্বড করলেও আমরা যাব না। বিং কাইন্ড, দেখো বিং কাইন্ড মানে কি দয়ালু, ভালো করে বুঝো, দয়াবান কখন হবে, মনে করো একটা মানুষ খুব রাগী, একটা মানুষ খুব রাগী, সে কোনো কারণে আমার উপরে দয়া দেখালো, তার মানে কিন্তু মানুষটা সবসময় দয়াবান নয়, রাগী মানুষ হতেই পারে, সে কোনো একটা নির্দিষ্ট সময় আমাকে দয়া দেখেছে, তাহলে আমি বলবো দ্য ম্যান ইজ কাইন্ড। এইবার যে স্মুথ, একটা স্মুথ মানে কি, স্মুথ মানে সবসময় স্মুথ রয়েছে, স্মুথ, ঠিক আছে, একদম পুরো শান্ত, স্মুথ বলতে গেলে শান্ত। তাহলে দ্য সি বিং স্মুথ হওয়ার কারণে উই ওয়েন্ট ফর সেল, একদম শান্ত, কোনো ঢেউ কিচ্ছু ছিল না। এবার কাইন্ডটা আমরা কেন নিচ্ছি না, অনেকের কাইন্ড মনে হতে পারে। এবার কাইন্ড তো কখন বলবো, যে সমুদ্রে অনেক উথাল পাথাল ছিল, অনেক স্রোত ছিল, অনেক হাওয়া ছিল, ঝড় ছিল, কিন্তু কারো কোনো ক্ষতি হয়নি, সেই কারণে আমরা বলতে পারি আমাদের যাত্রা শেষ হওয়ার পরে যে সমুদ্রটা দ্য সি ওয়াজ ভেরি কাইন্ড, সমুদ্রটা খুবই কাইন্ড ছিল। আর এখানে কাইন্ড বলেনি, এখানে শান্ত ছিল। এবার দেখো ঝড়টার হলে কিন্তু তুমি যাবে না, ঝড় হচ্ছে, সমুদ্র তোমার প্রতি কাইন্ড কিছু করবে না,
এই ভেবে তুমি কিন্তু সমুদ্রযাত্রায় যাবে না। সমুদ্রযাত্রায় কখন যাবে? যখন সমুদ্রটা স্মুথ থাকবে, কোনো ঝড় বৃষ্টি বাদল কিছু থাকবে না, তখনই বেরোবে, তাই তো? তাহলে দ্য সি বিং স্মুথ ইজ দ্য কারেক্ট আনসার। দ্য সি বিং স্মুথ, দ্য সি বিং স্মুথ, সমুদ্রটা স্মুথ থাকার কারণে উই ওয়েন্ট ফর সেইল। ওকে, এবার যাবো নেক্সট। 14 দাগ কী বলেছে দেখো, 14 দাগ বলছে যে কুইন্ট ইসেনশিয়াল একটা ওয়ার্ড, এর সিনোনিম বলতে বলছে। কুইন্ট ইসেনশিয়াল মানে কোনো একটা জিনিস, মনে করো কোনো একটা জিনিস, একটা মনে করো আমি গোল্ড বললাম, গোল্ডের কোনো একটা বিস্কিট বা কোনো একটা জুয়েলারি গোল্ডের, ঠিক আছে? এবার গোল্ডের মধ্যে অনেক দেখবে 22 ক্যারেট, 24 ক্যারেট, ঠিক আছে? 22 ক্যারেট থাকে, 24 ক্যারেট থাকে। তো সাধারণত 24 ক্যারেটটাকেই আমরা বলি সব থেকে আর কি পিওর। এটা এই ওয়ার্ডটা মাথায় রাখবে, পিওর। এই কুইন্ট ইসেনশিয়ালের মানে কি? ইসেনশিয়াল মানে তো প্রয়োজনীয়, ইসেনশিয়াল। কুইন্ট ইসেনশিয়াল মানেটাকে আমরা যদি ভাঙি, ইসেনশিয়াল মানে প্রয়োজনীয়, আর কুইন্ট ইসেনশিয়াল মানে কি? একদম বিশুদ্ধ কোনো একটা টিপিক্যাল জিনিস, একদম টিপিক্যাল এক্সাম্পল কোনো কিছুর। তাহলে সোনার টিপিক্যাল এক্সাম্পল কি? সোনার সব থেকে বিশুদ্ধ কোনটা? 24 ক্যারেটের যে গোল্ডটা, ঠিক আছে? তো সেটাই কোনো একটা জিনিসের সব থেকে যে বিশুদ্ধ জিনিসটা, বিশুদ্ধ আর কি কোয়ালিটিটা, সেটাকেই আমরা বলবো দ্য মোস্ট টিপিক্যাল এক্সাম্পল, সেটাকেই বলবো কুইন্ট ইসেনশিয়াল, তাই তো? তাহলে মোস্ট টিপিক্যাল এক্সাম্পল অফ সামথিং, সেটাকেই আমরা বলবো হচ্ছে কুইন্ট ইসেনশিয়াল। ওকে, বাদ বাকি মোস্ট ইউটিলাইজড মানে সব থেকে ব্যবহার করা হয়, ব্যবহার করা, পপুলার জনপ্রিয়, আর ওয়ান্টেড থিং মানে চাওয়া কোনো জিনিস, ঠিক আছে? মোস্ট ওয়ান্টেড থিং, সব থেকে চাওয়া জিনিস, যেটা সবসময় মানুষ পেতে চায়। তো সেটা হবে না। কুইন্ট ইসেনশিয়াল মানে কি? মোস্ট টিপিক্যাল এক্সাম্পল, সব থেকে বিশুদ্ধ কোনো কিছু, কোনো একটা জিনিসের বিশুদ্ধ যে আর কি কোয়ালিটিটা, সেটাকেই বলবো কুইন্ট ইসেনশিয়াল। এবার চলো নেক্সট। 15 দাগ কী বলছে দেখো। হ্যাঁ, 15 দাগ বলছে কি গেল, বলছে ইন এ মোমেন্ট অফ হারি, তাড়াহুড়োর বসে দ্য ফাইলস হ্যাভ বিন ড্যাশড বাই হ্যামিল্টনের দ্বারা ফাইলগুলোকে কী করা হয়েছে। দেখো, কাস্ট অ্যাবাউট মানে কি? কাস্ট অ্যাবাউটের মানে হচ্ছে সার্চ, SEARCH। তাহলে তাড়াহুড়োর বসে সে সার্চ করেনি, প্যাসিভ কিন্তু। দেখো, হ্যাভের পরে বিন প্যাসিভ হবে, যে হ্যামিল্টনের দ্বারা কি হয়েছে, সার্চ হবে না। আর বলে দিই, কাস্টের 3টে ফর্ম কিন্তু সেম, আর এখানে প্যাসিভ মানে ভার্বের থার্ড ফর্ম লাগবে, হ্যাভ বিন ভার্বের থার্ড ফর্ম। কাস্ট আউট মানে কি? কাস্ট আউট মানে হচ্ছে এক্সপেল করা, কাউকে এক্সপেল, সমাজ থেকে বহিষ্কার করা, এক্সপেল করা বা এক্সক্লুড করা, সিনোনিম এগুলো। এক্সক্লুড মানে বহিষ্কার, কাউকে সমাজ থেকে বহিষ্কার করে দেওয়া। কাস্ট আপ মানে কি? কাস্ট আপের মানে হচ্ছে অ্যাড ফিগার, কোনো ফিগার অ্যাড করাকে আমরা কাস্ট আপ বলবো। ফিগার মানে অ্যাড করা, কোনো কিছু অ্যাড করা, যোগ করা, ঠিক আছে? অ্যাকিমুলেট করা, তাকে বলবো হচ্ছে কাস্ট আপ। আর কাস্ট অ্যাসাইডের মানে কি? কাস্ট অ্যাসাইড মানে হচ্ছে নিক্ষেপ করা, ফেলে দেওয়া, ত্যাগ করা, ঠিক আছে? ছুঁড়ে মারা, কাস্ট অ্যাসাইড। তো ইন এ মোমেন্ট অফ হারি, তাড়াহুড়োর বসে দ্য ফাইলস হ্যাভ বিন কাস্ট অ্যাসাইড বাই হ্যামিল্টনের দ্বারা পেপারগুলোকে বা ফাইলসগুলোকে কী হয়েছে? নিক্ষেপ করা হয়েছিল, ছুঁড়ে ফেলা হয়েছিল, ত্যাগ করা হয়েছিল। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার, নিক্ষেপ করা, ছুঁড়ে ফেলা, ঠিক আছে? তো গেল। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। 16 দাগ কী বলছে দেখো। 16 দাগ বলছে আই প্রিভেইল ড্যাশ হিম টু জয়েন আওয়ার গ্রুপ। প্রিভেইলের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের অন বা আপন বসে, প্রিভেল অন বা প্রিভেল আপনের মানে কি? রাজি করানো, ঠিক আছে? রাজি করানো। আর অনটা হচ্ছে বেশি যখন আমরা প্রেশার দেবো সেক্ষেত্রে অন ইউজ করবো, কিন্তু আপনও হবে। তাহলে বেশি জোরালো হলে, স্ট্রং হলে অন, আর একটু উইক হলে আপন। এবার দেখো, যখন অন আপন দুটোই থাকবে তখন আমরা অন নেব, কারণ বেশি জোরালোভাবে রাজি করলে অন, আর একটু উইক তখন হবে আপন। দুটো একসঙ্গে থাকলে অন। আই প্রিভেইলড অন হিম টু জয়েন আওয়ার গ্রুপ। আমি তাকে রাজি করিয়েছিলাম আমাদের গ্রুপটা জয়েন করার জন্য, ঠিক আছে? তাহলে অন ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। অ্যান অপথ্যালমোলজিস্ট মানে কি? হ্যাঁ, অপথ্যালমোলজিস্ট মানে হচ্ছে চোখ বিশেষজ্ঞ, একজন মানুষ যে আর কি হু ডিলস উইথ আইস, তাকে বলবো অপথ্যালমোলজিস্ট। তো কিডনি স্পেশালিস্টকে আমরা বলবো হচ্ছে নেফ্রোলজিস্ট। লিভারকে বলবো হচ্ছে হেপাটোলজিস্ট বলবো। আইসকেও তো ওখানে দেয়া আছে অপথ্যালমোলজিস্ট। হ্যাঁ, আর হার্টকে বলবো কি? হার্টকে বলবো হচ্ছে কার্ডিওলজিস্ট, যারা স্পেশালিস্ট, ঠিক আছে? কার্ডিওলজিস্ট। ওকে, তো এবার যাবো নেক্সট। এখান থেকে উত্তর হচ্ছে
আইস, অপথ্যালমোলজিস্ট মানে কি, অপথ্যালমোলজিস্ট মানে হচ্ছে তোমার হার্ট, আই স্পেশালিস্ট, ঠিক আছে। আর যদি লাং বলে, লাং LUNG, লাং মানে হচ্ছে পালমোনোলজিস্ট, লাং LUNG, লাং বললে কি হবে, লাং বললে আমাদের হবে পালমোনোলজিস্ট, পাল এটাও জেনে রাখা দরকার, পালমোনোলজিস্ট, ওকে। তাহলে লাং যদি বলে তাহলে আমাদের কি হবে, পালমোনোলজিস্ট, কিন্তু লাংস, ঠিক আছে, লাং স্পেশালিস্টকে বলবো হচ্ছে পালমোনোলজিস্ট। নেক্সট 18 দাগ কি বলছে দেখো, হ্যাঁ 18 দাগ বলছে যে মেমোরেবেলিয়া বলতে কাকে বলা হয়েছে, ঠিক আছে, আমরা অপশান দেখবো। হ্যাঁ দেখো, মেমোরেবেলিয়া বলতে আমরা কি বুঝিয়েছি, হ্যাঁ একটু ওখানে অপশান দেখে নিই। হ্যাঁ, মেমোরেবল থিংস মানে কি, যেটা আমাদের স্মরণীয় কোনো একটা জিনিস, মেমোরিজ অফ ওয়ার, যুদ্ধের কোনো আমাদের স্মৃতি, সেটাকে বলবো, নাকি মেমোরিজ অফ দ্য পাস্ট, মেমোরিজ অফ দ্য পাস্টটাকে বলবো হচ্ছে নস্টালজিয়া বলবো হচ্ছে মেমোরিজ অফ দ্য পাস্টকে, অতীত দর্শনকে আমরা বলবো নস্টালজিয়া, ঠিক আছে। আর এখানে উত্তর হবে হচ্ছে সি কেন হবে দেখো কি বলেছে, মেমোরিজ অফ অবজেক্ট, মানে মনে করো কোনো একটা অবজেক্ট তোমাকে কোনো একটা নির্দিষ্ট ইভেন্টে দেওয়া হয়েছিল, ঠিক আছে, সেই অবজেক্টটার কথা যখন তোমাকে আমরা মনে করবো আমরা, সেই মেমোরিজটাকে আমরা বলবো মেমোরেবিলিয়া, ঠিক আছে। মেমোরিজ অফ অবজেক্ট কালেক্ট করা হয়েছিল বিকজ অফ দেয়ার লিঙ্ক, কারণ বিকজ অফ দেয়ার লিঙ্কস উইথ পিপল আর ইভেন্ট, সেই ইভেন্টের সঙ্গে আমার কোনো লিঙ্ক ছিল, আমি একটা কোনো খেলায় পুরস্কার পেয়েছিলাম, বা কোনো একটা ইভেন্টে মনে করো আমাকে বিশিষ্টভাবে সম্মানিত করার জন্য একটা নির্দিষ্ট বা কিছু দেওয়া হয়েছিল, একটা গিফট দেওয়া হয়েছিল, ঠিক আছে, কোনো একটা ভালো সম্মানীয় বা কোনো একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাকে দেওয়া হয়েছিল সেই অনুষ্ঠানে, সেই জিনিসটার আর কি স্মৃতিকেই আমরা বলবো হচ্ছে মেমোরেবিলিয়া। তাহলে মেমোরিজ অফ অবজেক্ট, কোনো একটা অবজেক্ট, যে অবজেক্টটা জিনিসটা কালেক্ট করা হয়েছিল বিকজ অফ দেয়ার লিঙ্ক উইথ পিপল আর ইভেন্ট, সেই ইভেন্টের সঙ্গে ওই অবজেক্টটার একটা লিঙ্ক ছিল, মানে সিম্পলভাবে কোনো একটা ইভেন্টে, কোনো একটা অনুষ্ঠানে যদি তোমাকে কোনো অবজেক্ট দিয়ে সম্মানিত করা হয়, তোমাকে দেওয়া হয়, তো সেই জিনিসটার স্মৃতিকে আমরা বলবো হচ্ছে মেমোরেবিলিয়া, ঠিক আছে। তাহলে মেমোরেবিলিয়া মানে হচ্ছে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট 19 দাগ কী বলছে দেখো, হ্যাঁ 19 দাগ বলছে, হ্যাঁ সিমিলার মিনিং কাকে বলেছে দেখো, ইমব্রগলিও মানে কি, এক্সট্রিম, TREMELY, এক্সট্রিমলি কমপ্লিকেটেড বা কনফিউজড সিচুয়েশন, এক্সট্রিমলি কমপ্লিকেটেড, ঠিক আছে, এক্সট্রিমলি কমপ্লিকেটেড বা কনফিউজড সিচুয়েশন, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। কনফেশন মানে কি, কেউ কোনো কনফেস করে, স্বীকার করে, ক্যাকোফোনি মানে বললাম শ্রুতি কটু কোনো শব্দ, ঠিক আছে। আর গেল, আর ক্যান্ডিড মানে কি, ক্যান্ডিড শব্দের মানে হচ্ছে খোলামেলা, ক্যান্ডিড মানে খোলামেলা বা পরিষ্কার কোনো কিছু, ঠিক আছে, গেল। হ্যাঁ, আর অ্যাডমিশন মানে কি, অ্যাডমিশন মানে ভর্তি, আবার অ্যাডমিশন মানে স্বীকার করে নেওয়া, তাহলে এখানে ক্যান্ডিড অ্যাডমিশন মানে কি, ক্যান্ডিড মানে একদম পরিষ্কারভাবে সে স্বীকার করে নিয়েছে, গেল। তাহলে এখান থেকে হবে হচ্ছে তোমার কনফিউজড সিচুয়েশন, এক্সট্রিমলি কমপ্লিকেটেড বা কনফিউজ সিচুয়েশন মানে হচ্ছে ইমব্রগলিও। এবার চলো নেক্সট 20 দাগ কী বলছে দেখো, হ্যাঁ 20 দাগ বলছে যে, 20 দাগ কী বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হি টক টু হিজ হর্স, সে কথা বলেছিল তার ঘোড়ার সঙ্গে, কারেক্ট ওয়ার্ড দিয়ে ফিল করতে বলেছে, সে কথা বলেছিল তার ঘোড়ার সঙ্গে, আন্ডারস্ট্যান্ড হিজ গ্রিফ, দ্য হর্স কুড, আচ্ছা গেল। আচ্ছা এখানে এটা সেন্টেন্সটা একটুখানি এই পার্টটুকু আগে আসবে, এখানে বসবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের পরে এই পার্টটুকু বসবে, হি টক টু হিজ হর্স, দ্য হর্স কুড আন্ডারস্ট্যান্ড হিজ গ্রিফ, ঠিক আছে, দ্য হর্স কুড এটা আগে আসবে, মানে কি, মানে বলেছে সে কথা বলেছিল তার ঘোড়ার সঙ্গে যেন, তাহলে আসবে হচ্ছে যেন তার ঘোড়া তার দুঃখ বুঝতে পেরেছিল, গ্রিফ মানে হচ্ছে কি দুঃখ, সে এমনভাবে ঘোড়ার সঙ্গে কথা বলেছিল যেন তার ঘোড়া বুঝতে পেরেছিল তার দুঃখ। যেন বলতে আমরা কি ইউজ করি, অ্যাজ ইফ, যেন বলতে অ্যাজ ইফ ইউজ করি, বা অ্যাজ দো, দুটোর মানেই হচ্ছে THOUGH, এই দুটোর মানে হচ্ছে যেন, অ্যাজ ইফ বা অ্যাজ দো, ঠিক আছে। তাহলে এখানে অ্যাজ দো ইজ দ্য কারেক্ট আনসার, হি টক টু হিজ হর্স, তার ঘোড়ার সঙ্গে সে কথা বলেছিল, অ্যাজ দো বা অ্যাজ ইফ দ্য হর্স কুড আন্ডারস্ট্যান্ড হিজ গ্রিফ, ওকে, কুড ইজ দ্য কারেক্ট, 20 হয়ে গেল। তাহলে অ্যাজ দো ইজ দ্য কারেক্ট আনসার, এদা কেমন নেব। নেক্সট 21 দাগ কী বলেছে দেখো, হ্যাঁ 21 দাগ বলেছে যে, 21 দাগ কী বলেছে দেখো, 21 দাগ বলেছে, এ মিস্যান্থ্রপ ইজ এ পার্সন, মিস্যান্থ্রপ কাকে বলি আমরা, মিস্যান্থ্রপ আর ফিল্যান্থ্রপ আছে, ফিল্যান্থ্রপ
ফিলান্থ্রপ মানে কি, মিসানথ্রপ মানে হচ্ছে একজন ব্যক্তি যে আর কি মানুষকে কি করে, হ্যাঁ মানুষকে অপছন্দ করে, তাকে বলবো হচ্ছে মিসানথ্রপ। আর ফিলান্থ্রপ বলে যে মানুষকে ভালোবাসে, ডিসলাইকস আদার পিপল, যে অন্যকে অপছন্দ করে তাকে বলবো কি, তাকে বলবো হচ্ছে মিসানথ্রপ। আর ডিসলাইকস ওমেন কাকে বলবো, ডিসলাইকস ওমেন হচ্ছে মিসোজিনিস্ট, মিসোজিনিস্ট, ঠিক আছে, MISOGYNIST, মিসোজিনিস্ট। আর ফিলোজিনিস্ট বললে ফিলো, ঠিক এখানে যদি ফিলোজিনিস্ট বলে PHILO, ফিলোজিনিস্ট GYNIST মানে মহিলা পছন্দ করে। লাইকস ওমেন, তাহলে সামওয়ান হু লাইকস ওমেন তাকে বলবো ফিলোজিনিস্ট, আর যে পছন্দ করে তাকে বলবো মিসোজিনিস্ট, ঠিক আছে। আর ডিসলাইকস আদার পিপল, যে অন্যকে অপছন্দ করে তাকে বলবো হচ্ছে মিসানথ্রপ। আর যে মানুষকে পছন্দ করে, মানুষকে যে পছন্দ করে তাকে বলবো ফিল্যান্থ্রপ, THROPE, ফিল্যান্থ্রপ। গেল, তাহলে মহিলা অপছন্দ করলে মিসানথ্রপ, মহিলা পছন্দ করলে ফিল্যান্থ্রপ, মানুষকে ঘৃণা করলে বলবো মিসানথ্রপ, মানুষকে পছন্দ করলে বলবো ফিল্যান্থ্রপ, ঠিক আছে। আর ডিসলাইকস চিলড্রেন মানে শিশুদেরকে অপছন্দ করা, বিষয়টাকে আমরা কি বলবো, বিষয়টাকে বলবো হচ্ছে পেডোফোবিয়া, ঠিক আছে, PHOBIA, পেডোফোবিয়া, ঠিক আছে। আর ডিসলাইকস নেচার, প্রকৃতিকে অপছন্দ করার বিষয়টাকে আমরা কি বলবো, বায়োফোবিয়া, বায়োফোবিয়া, PHOBIA, বায়োফোবিয়া। ওকে, তাহলে উত্তর কিন্তু এখানে আমাদের হচ্ছে কি ডিসলাইকস আদার পিপল, মিসানথ্রপ। এবার যেমন নেক্সট কি বাইজাক বলছে যে দেয়ার ইজ নো লাভ লস্ট বিটুইন দেম, এটার মিনিংটা কি বলেছে, এটা একটা ইডিয়াম, এটার মিনিং কি দেখো, নো লাভ লস্ট, যদি লাভ থাকে তাহলেই তো সেই লাভটা হারাতে পারে, লস্ট হতে পারে। বলছে নো লাভ লস্ট মানে এমন লাভ নেই, হারানোর মতো কোনো লাভই নেই, তাহলে হারাবে কি, তার মানে কি দুজন ব্যক্তি যাদের মধ্যে নো লাভ লস্ট মানে কোনো ভালোবাসাই নেই হারানোর মতো, তার মানে তারা ভালো সম্পর্কের মধ্যে নেই, তাদের মধ্যে সম্পর্ক ভালো না, নট অন গুড টার্মস, দেয়ার ইজ নো লাভ লস, তার মানে হচ্ছে কি নট অন গুড টার্মস, মানে কি, টার্মস মানে হচ্ছে রিলেশন, মানে হচ্ছে সম্পর্ক, রিলেশন মানে সম্পর্ক। 23 দাগ কি বলছে দেখো, 23 দাগ বলছে যে দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য স্ট্রেঞ্জার ওয়াজ ফরবিডিং মানে কি, ফরবিডিং মানে উদ্ভট টাইপের, মানে যে বন্ধু সুলভ নয়। ফরবিড মানে কি, ফরবিড মানে নিষেধ করা, ফরবিড মানে হচ্ছে কি নিষেধ করা, তাহলে ফরবিডিং মানে কি নিষিদ্ধ কোনো কিছু, ফরবিডিং মানে নিষিদ্ধ, মানে যে আর কি বন্ধু সুলভ নয়, তাহলে দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য স্ট্রেঞ্জার, ফরবিডিং ওয়ার্ডের কি বলেছে, ফরবিডিং ওয়ার্ডের অ্যান্টোনিম বলেছে, মানে অপোজিট ওয়ার্ড। ওয়ার্ম মানে কি, ওয়ার্ম মানে উষ্ণ, ঠিক আছে, কাইন্ড মানে দয়ালু, ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ, আর অ্যামিয়েবলের মানে কি, অ্যামিয়েবলের মানেও কিন্তু বন্ধুত্বপূর্ণ। তো আমরা কি নেব দেখো, ফরবিডিং মানে নিষিদ্ধ যে বন্ধুত্বপূর্ণ নয়, ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ, অ্যামিয়েবল মানেও কিন্তু বন্ধুত্বপূর্ণ। তো এখানে অনেকে কনফিউজ হয়ে যাবে যে ফ্রেন্ডলি নেব নাকি অ্যামিয়েবল নেব, ঠিক আছে। অ্যামিয়েবলটা মানে বন্ধুত্বপূর্ণ অবশ্যই, আর অ্যামিয়েবল মানে বন্ধুত্ব সুলভ, একটুখানি তার মধ্যে সুইটনেস থাকবে, ঠিক আছে, সুইটনেস। তো এটা কনফিউজিং যে ফ্রেন্ডলিও হবে, 100% ফ্রেন্ডলিও হবে, অ্যামিয়েবলও হবে, ঠিক আছে। তো বেস্ট হবে অ্যামিয়েবল নেওয়াটা, অ্যামিয়েবলটা একটু বেশি সুইট, তো সেই কারণে অ্যামিয়েবল আমরা নেব। ওকে, এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। 24 দাগ বলছে যে কি বলেছে, দ্য বিলিফ অফ উইচক্রাফট মানে কি, উইচক্রাফট মানে হচ্ছে জাদুবিদ্যা, মানে ওই সেই তন্ত্রমন্ত্র, ভূত প্রেত, এই সমস্ত এই বিষয়গুলো, ঠিক আছে। তো কি বলতে হয়েছে, দ্য বিলিফ মানে বিশ্বাস, অফ উইচক্রাফট এই জাদুবিদ্যার প্রতি যে বিশ্বাস, জাদুবিদ্যায় যে মানুষের বিশ্বাস, ইজ লুজিং গ্রাউন্ড লুজ করে ফেলছে, মানে কি ভিত নেই, তার পপুলারিটি নেই, ঠিক আছে, মানুষের মধ্যে থেকে এর প্রতি যে বিশ্বাস সেটা হারিয়ে ফেলছে, তার মানে কি এটা পপুলার হচ্ছে না, লেস পপুলার হচ্ছে, মানুষ এটাকে অ্যাকসেপ্ট করছে না, এই বিষয়টাকে আর অ্যাকসেপ্ট করতে চাইছে না, তাই তো। তাহলে লুজিং গ্রাউন্ড, আমি আমার গ্রাউন্ড লুজ করে ফেলছি, মানে মনে করো কোনো একটা পলিটিক্যাল লিডার, কোনো একটা রাজনৈতিক পলিটিশিয়ান, কোনো একজন পলিটিশিয়ান কি করলো, এমন কাজ করেছে, তার যে এরিয়া, সেই এরিয়াতে মানুষ তাকে আর অ্যাকসেপ্ট করতে চাইছে না, মানে এই গ্রাউন্ডটা সে হারিয়ে ফেলেছে, তার মানে কি লেস পপুলার বা লেস অ্যাকসেপ্টেবল। তাহলে এর আগেরটা দেখো বলছে বিকামিং লেস অ্যাকসেপ্টেবল, ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে লুজিং গ্রাউন্ড হারিয়ে ফেলা, তার মানে কি সে লেস অ্যাকসেপ্টেবল বা লেস পপুলার, ঠিক আছে, লেস পপুলারও কিন্তু হবে, বিকামিং পপুলার না, বিকামিং লেস পপুলার।
গেল। এবার যাব লাস্ট 25 দাগ কী বলছে দেখো, 25 দাগ বলছে সারপ্রাইজ মে বি এক্সপ্রেস। সারপ্রাইজ এই বিষয়টা, অবাক হয়ে যাওয়া বিষয়টাকে আমরা এক্সপ্রেস করতে পারি বাই দ্য ফলোইং ইন্টারজেকশন। ইন্টারজেকশন কাকে বলে? ইন্টারজেকশন এমন একটা ওয়ার্ড যে ওয়ার্ডটা আমরা মনের বিভিন্ন আমাদের যে ফিলিংস, মনের বিভিন্ন ফিলিংস, ভয়ের ফিলিংস, আনন্দের ফিলিংস, ঠিক আছে, সেই ফিলিংসটা আমরা যে ওয়ার্ড দিয়ে এক্সপ্রেস করি সেটাকেই বলি আমরা হচ্ছে ইন্টারজেকশন, ঠিক আছে। তো হাস, এই হাসটা আমরা কি করি? সাইলেন্স, কাউকে সাইলেন্ট হতে বললে, চুপ, সাইলেন্ট, তখন আমরা কি বলবো? সাইলেন্সের ক্ষেত্রে, কাউকে নিস্তব্ধ বা চুপ করার ক্ষেত্রে ইউজ করি হাস। অ্যালাস মানে কি? অ্যালাসটা হচ্ছে আমাদের সরো, কোনো দুঃখ হলে। অ্যালাস মাই গ্র্যান্ডমাদার ইজ ডেড, আমার ঠাকুরমা হয় মৃত, তাহলে সরো, SORROW, সরোর ক্ষেত্রে, দুঃখের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? অ্যালাস। হা মানে কি? হা মানে হচ্ছে, এটা হচ্ছে শক, SHOCK, শক বা সারপ্রাইজ, SURPRISE বা ZE, ঠিক আছে, সারপ্রাইজ। আর ব্রাভো মানে কি? ব্রাভো মানে শাবাশি দেওয়া, মানে প্রেইজের ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করব ব্রাভো। তাহলে সারপ্রাইজ চেয়েছে, সারপ্রাইজ আমরা কোন ইন্টারজেকশন? হা দিয়ে এক্সপ্রেস করব। ওকে, তো আজকের ক্লাসটা এখানেই শেষ। কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই বলবে, সেটা নিয়ে আলোচনা আমরা করব।